আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব রসায়ন লেকচার 6 নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমাদের জৈব রসায়ন লেকচার 6-এ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ নামকরণ। আমরা সাধারণ নামকরণের এর আগের একটা লেকচারে সাধারণ নামকরণের মোটামুটিভাবে অ্যালকেন এবং অ্যালকিন অংশ দেখেছিলাম। এখন আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে অ্যালকাইন অংশ। ঠিক আছে? তো অ্যালকাইন অংশে যখন আমরা যাব তখন আমরা নামকরণগুলো একটু ভিন্নভাবে শিখব, এবং অ্যালকাইন অংশটা খুবই মজাদার একটা জায়গা। এইখান থেকে যদি আমরা অ্যালকাইনের বিভিন্ন কিছু শেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যালকাইনের যে জায়গাটা সেখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রকমের নামগুলো আসবে। তো অ্যালকাইনের যে জায়গাটা সেক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে অ্যালকাইন, তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে? তো অ্যালকাইনের জায়গাতে যদি আমি যাই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দেখেন, আমরা অ্যালকাইনের জায়গাতে গেলে প্রথমত একটা জিনিস আমরা মাথায় রাখবো হচ্ছে আর বন্ড হচ্ছে সি, ট্রিপল বন্ড সি, বন্ড হলো আর। এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে আমরা মনে রাখবো। ঠিক আছে? এইখানে একটা জিনিস আমি বলি যে আমি একটু ভিন্ন কালি দিয়ে দেখানোর চেষ্টা করব। এটা না, এইখানে আমি এখানে জাস্ট মার্কিং করে দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের এই যে জায়গাটা আছে, এই যে মার্কিং করা আমাদের যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই জায়গাটুকুর নাম হলো অ্যাসিটিলিন। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। তো এই যে অ্যাসিটিলিনের ব্যাপারটা, সেটা নিয়ে একটু আমরা আলোচনায় প্রবেশ করি। ধরেন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিটিলিন। এখন আমি আর এর জায়গায় বসাইলাম হচ্ছে এইচ, বন্ড হলো সি, ট্রিপল বন্ড সি, বন্ড আমি এখানে বললাম হচ্ছে কি এইচ। তো এই যে জায়গাটা, তাহলে সেটা এরকমভাবে হতে পারে, কিন্তু আমি এইখানে জাস্ট চেঞ্জ করে, ধরেন এটা হচ্ছে যেহেতু আমাদের অ্যাসিটিলিন, এখানে আমি দিলাম হচ্ছে CH3। তো আমি প্রথমে একটা মিথাইলমূলক দিছি, আর এই জায়গাটুকু আমরা কি বলতেছি, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, এবং এই অ্যাসিটিলিন কথাটা আমাদের থাকবেই। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা মিথাইল দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এটার নাম বলবো হচ্ছে মিথাইল, আর এই ডট ডট অংশের নাম হলো অ্যাসিটিলিন। তাহলে মিথাইল অ্যাসিটিলিন, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, নেক্সট আমি যে জায়গাটা সেটাতে যদি যাই, আচ্ছা এইটা যেটা আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে হাইড্রোজেন বন্ড হলো সি, ট্রিপল বন্ড সি, বন্ড হচ্ছে এইচ, এইটাকেও আমরা বলবো হচ্ছে অ্যাসিটিলিন। এটার নামও হইলো কি বলেন তো, অ্যাসিটিলিন। এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসিটিলিন। এখন এরপর হচ্ছে আমাদের মিথাইল অ্যাসিটিলিন। এরকম আমি আরও আপনাকে দেখাতে পারি। ধরেন আমি বললাম হলো আর এর জায়গায় বললাম হলো CH3, বন্ড হইল CH2, বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড হইল এইচ। এই জায়গাটুকুকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে? তাহলে এটা আমাদের প্রথমে আছে ইথাইল। কি আছে বলেন তো? ইথাইল। তাহলে এটার নাম হবে কি? অ্যাসিটিলিন। এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটিলিন। আচ্ছা, এর পরের অংশে যদি আমরা একটু দেখি, ধরেন আমার কাছে হচ্ছে CH3, বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড আবার মনে করেন আছে কি CH3। তো আমি এই জায়গাটুকুকে বলবো হচ্ছে অ্যাসিটিলিন। দেখেন এই পারে একটা মিথাইল, এই পারে একটা মিথাইল, তাহলে এটার নাম হবে ডাই মিথাইল। কি হবে? ডাই মিথাইল অ্যাসিটিলিন। তাহলে এটার নাম হলো ডাই মিথাইল অ্যাসিটিলিন। তাহলে এটা একটা আমাদের গেল। এখন এরকম আমি আরও অনেকগুলো দেখতে পারি যে আমাদের অ্যাসিটিলিনের জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু নর্মাল থাকলে হচ্ছে অ্যাসিটিলিন, তারপরে দেখেন একটা মিথাইলমূলক, এটা হলো অ্যাসিটিলিন, তারপরে ইথাইলমূলক, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এখন এখানে দুই পাশে দুটো মিথাইলমূলক ছিল, তাই নাম হচ্ছে কি ডাইমিথাইল অ্যাসিটিলিন। এখন ধরেন আমার এরকম আছে যে C2H5, বন্ড সি, ট্রিপল বন্ড সি, আবার হচ্ছে আমাদের হলো C2H5। তাহলে আমরা জানি এটা একটা ইথাইল, এটা একটা ইথাইল, তাই না? দুই পাশে যেহেতু দুটো ইথাইল আছে,
তাহলে দুইটা ইথাইল হইলে আমরা নাম বলবো হচ্ছে ডাই, এটার নাম হলো ইথাইল, যেহেতু দুইটা ইথাইল তাই হবে ডাই ইথাইল। এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাসিটিলিন, তাহলে ডাই ইথাইল অ্যাসিটিলিন, তাহলে এটার নাম হচ্ছে ডাই ইথাইল অ্যাসিটিলিন। আবার ধরেন আমার কাছে আছে হলো CH3 বন্ড CH2 বন্ড হলো কি সি ট্রিপল বন্ড সি বন্ড হচ্ছে CH3। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ইথাইল আর এইখানে হচ্ছে কি মিথাইল, তখন তার নাম আসলে কি হবে? এখন আমরা তখন দেখব যে আলফাবেটিক অর্ডার অনুসারে এখানে হচ্ছে ইথাইলের হচ্ছে ই আর মিথাইলের হচ্ছে কি এম, তাহলে এম এর আগে যেহেতু ই আছে তাহলে আমরা বলবো হচ্ছে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন, ইথাইল, তারপরে হচ্ছে আমাদের হবে মিথাইল, ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। এইটুকু তো আমরা আশা করি বুঝছি। তো বললাম হচ্ছে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। নেক্সট আমরা যে অংশে যাব সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। তো অ্যালকিল হ্যালাইডের যে জায়গাটা এটা আরও সিম্পল, এটা একদম ইজি। এখানে তো অ্যাসিটিলিন একটু কঠিন মনে হতে পারে, না অ্যাসিটিলিন তো ইজি, জাস্ট আমরা দেখবো আর নাম বলে দেবো। হ্যাঁ, তো এগুলো পারার জন্য আমাকে অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখতে হবে, যে প্রথম থেকে আমাদের 6 নম্বর ভিডিও 5 নম্বর ভিডিও পর্যন্ত দেখবেন। আজকে হচ্ছে আমাদের জৈব রসায়নের লেকচার হচ্ছে 6, তাই না? তাহলে জৈব রসায়নের লেকচার 6-এ আমরা আলোচনা করলাম হচ্ছে সাধারণ নামকরণ। এরপরে হচ্ছে আমাদের আছে অ্যালকিল হ্যালাইড বা অ্যালকাইল হ্যালাইড, যেটা আপনি বলতে পারেন। তো আমি অ্যালকিলই বলবো, আমি ইন্ডিয়ান বইগুলো থেকে একটু দেখি যে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, হ্যালাইড মানে তো বুঝি যে হ্যালো যৌগ যেগুলো সেগুলো। তাহলে অ্যালকিল বা অ্যালকাইল বললেই হচ্ছে আমরা আর হ্যালোজেনের গ্রুপ হচ্ছে কি এক্স। তাহলে হ্যালোজেন কোনগুলো? হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর হচ্ছে কি বলেন তো আয়োডিন। তো আমি প্রথমত যদি এইখান থেকে দেখি যে আমি এখানে বসাইলাম হলো CH3 বন্ড হচ্ছে হ্যালোজেনের জায়গায় মনে করেন বসাইলাম কি ক্লোরিন, তাহলে এটা একটা মিথাইল মূলক আর এটা ক্লোরিন নাকি, তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটাকে বলা হবে কি বলেন তো মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড। আচ্ছা, তাহলে মিথাইল ক্লোরাইড গেল। এরপরে ধরেন আমার কাছে আছে যে CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে Cl, তাহলে এটা একটা ইথাইল মূলক আর এটা একটা ক্লোরিন, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। আবার আমরা যদি এরকমভাবে ধরি যে লিখলাম হলো CH3 বন্ড CH2 বন্ড হলো CH2, এইখানে হলো ক্লোরিন, এখানে কোনো শাখা নাই, তাহলে এটাকে বলতে পারি হচ্ছে প্রোপাইল, 3 কার্বন বিশিষ্ট একটা কি প্রোপাইল। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে নর্মাল প্রোপাইল। কি বলতে পারবো? নর্মাল প্রোপাইল ক্লোরাইড। তো এখন আমি নামকরণগুলো একটু যদি চেঞ্জিংয়ে আসি, দেখেন ক্লোরিনের জায়গায় যদি আমাদের কি থাকে ব্রোমিন থাকে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো মিথাইল ব্রোমাইড, এটার নাম তখন হয়ে যাবে মিথাইল ব্রোমাইড। ঠিক আছে, এখানে যদি আমাদের ব্রোমিন থাকে তখন নাম হবে কি ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, এরপরে ধরুন আমাদের N প্রোপাইল ক্লোরাইড আছে, এখানে মনে করেন আমাদের আয়োডিন আছে, কি আছে আয়োডিন, তখন তার নাম কি হবে? তখন হবে N প্রোপাইল আয়োডাইড, N প্রোপাইল আয়োডাইড। তো এই নামকরণগুলো আমরা ঠিক এভাবে শেখার চেষ্টা করব। হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো নামকরণ একটু ফাস্ট আগানোর চেষ্টা করি, আমি আর বেশি উদাহরণ না পড়াই। তো এই উদাহরণগুলো থেকেই আমরা আশা করি আমাদের অ্যালকিল হ্যালাইডের নামকরণ শেষ হয়ে যাবে। আমরা একটু অ্যালকোহলের নামকরণের দিকে যাই। কোথায় যাব? অ্যালকোহলের নামকরণ। তো অ্যালকোহলের নামকরণ আমরা বেশিরভাগ লোকজনই পারবো। অ্যালকোহল নিয়ে আমি অসংখ্য ভিডিও আপলোড করেছি এবং করতে থাকছি। অ্যালকোহল তো লাইভ ক্লাসগুলো কেন করি? যাতে এডিট কম করতে হয়, আর রেকর্ডেড ক্লাসে প্রচুর এডিট করতে হয়, এটা একটা ঝামেলা। এবং লাইভ ক্লাসে আপনি অনেক কিছু শিখে নিতে পারবেন ইজিলি।
কারণ এখানে আমার ব্রেনে যা কিছু থাকে সেটাকে আমি এখানে কি করি, ইনপুট দেই, এবং এটার আউটপুট কিন্তু আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সহজেই সব কিছু পেয়ে যাই এবং এইখানে প্রশ্ন করার সুযোগ থাকে। আমি খুব দ্রুততম সময়ের মধ্যেই কমেন্ট পড়ার ব্যবস্থা করব এবং আমি এমসিকিউ কোশ্চেন সলভ করানোর জন্য চেষ্টা করব। আমি 10টা লেকচার আগে শেষ করি, হ্যাঁ, আমি সমানতার পাঠটুকু শেষ করি, নামকরণটুকু শেষ করে আমরা মোটামুটিভাবে এগুলোর উপরে এমসিকিউ সলভ করাবো, সিকিউ সলভ করাবো, এভাবে আমরা আগাবো, যাতে করে আমাদের একাডেমিক বেস বা অ্যাডমিশন বেস কোনো জায়গাতেই ঝামেলা না থাকে। আমরা যখন এমসিকিউ সলভ করাবো তখন আমরা এইচএসসির যত এমসিকিউ আসছে সবগুলো সলভ করাবো, মেডিকেলে যতগুলো আছে সবগুলোই সলভ করবো, একটাও বাদ দেবো না। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন ভার্সিটিতে যেগুলো আছে সেগুলো সলভ করবো। এখন ভার্সিটির ক্ষেত্রে অনেকগুলো কাহিনী আছে, যেমন হচ্ছে কৃষি ভার্সিটি, এগ্রি, প্লাস হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন যেহেতু আলাদা আলাদা কিছু পরীক্ষা হচ্ছে, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক, এরপরে হচ্ছে আমাদের যে সাধারণ যে ভার্সিটি, যেমন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলো থেকে আমরা সলভ করবো। হ্যাঁ, এখন আমাদের যে আমি যেখানে পড়াশোনা করি, যেমন 7 কলেজ মিলে যে হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানেও হয়তো বা আমরা নেক্সট ইয়ারে দেখবো যে ভর্তি পরীক্ষা বা এই ইয়ারের যে ভর্তি পরীক্ষার কোশ্চেন, সেগুলো আমি প্রথম থেকে এগুলো সলভ করানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যালকোহল যে নামকরণ সেখানে যদি যাই, তাহলে আমি দেখেন অ্যালকোহলের সংকেতে আর এর জায়গায় বসাই দিব হচ্ছে কি বলেন তো, CH3, মিথাইলমূলক, আর এটা একটা কি অ্যালকোহল। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল, এটা একটা কি অ্যালকোহল, তাহলে এর নাম হবে মিথাইল অ্যালকোহল। মিথাইল, এটা একটা কি বলেন তো, অ্যালকোহল, তাহলে মিথাইল অ্যালকোহল। ঠিক এরকমভাবে যদি আমি লিখি যে CH3 বন্ড হইল CH2 বন্ড হচ্ছে কি OH, তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের ইথাইল, তাই না? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর নাম হবে ইথাইল অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইথাইল অ্যালকোহল। এরপরে ধরেন আমার কাছে আছে হচ্ছে যে CH3 বন্ড CH2 বন্ড হলো CH2, ঠিক আছে, এবং হলো OH। তাহলে এটার নাম হবে কি বলেন তো, নর্মাল, কোনো শাখা টাকা নাই। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নন নর্মাল প্রোপাইল বা এন প্রোপাইল। এটা একটা অ্যালকোহলমূলক আছে এর সাথে, এই জন্য এটা হচ্ছে নর্মাল প্রোপাইল কি অ্যালকোহল। তো আমরা এই নামকরণগুলো থেকে এভাবে আমরা নর্মাল প্রোপাইল, বিউটাইল জানতে পারবো। আমরা আইসো বিউটাইল, এগুলো বিভিন্ন ধরনের বিউটাইল জানতে পারি। ধরেন এটাকে যদি আমি একটু এক্সচেঞ্জ করে ফেলি, ধরেন যে এইখানে আমি বললাম হলো CH3, আর এটাকে আমি CH3 বানাইলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন বেশি লিখলাম, এখানে একটা কমে যাবে, তাহলে এখানে CH হবে, আর এর সাথে কি আছে OH। তখন এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। কি হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর নাম হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো এগুলো আমরা এভাবে শেখার চেষ্টা করব, ঠিক আছে। এগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি কোনো একটা জায়গায়। আবার ধরেন আমার কাছে যদি এরকম থাকে যে CH3 CH2, আবার মনে করেন হলো CH2, তাহলে এই যে এইখানে হচ্ছে আমাদের OH, তো এটার নাম আসলে প্রোপাইল অ্যালকোহল থাকবে না, তখন এটা হচ্ছে নর্মাল বিউটাইল অ্যালকোহল। এটার নাম হচ্ছে কি নর্মাল বিউটাইল অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে যদি আমি দেখাইতে যাই, সেক্ষেত্রে আমরা আরেকটু আলাদাভাবে দেখাতে পারি যে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তার মানে এটা হচ্ছে নর্মাল বিউটাইল অ্যালকোহল। এখন এই অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের মনে করেন বের হলো CH3 বন্ড, এইখানে আমি বসাইলাম C, এইখানে আমি বসাইলাম কি CH3, আর এইখানে মনে করেন আছে কি CH2, এইখানে হলো কি OH। না, সেটাও হয় নাই আমাদের। এখানে আমি একটু আলাদাভাবে দেখাই যে এখানে বসাইলাম হলো CH3 বন্ড C, এইখানে আমি একটা বসাইলাম হলো CH3, এই জায়গাতে আমি বসাইলাম হলো CH3, আর এই জায়গাতে বসাইলাম হচ্ছে কি OH। তো এরকম যদি হয়, দেখেন আমরা 3টা শাখা বের করে ফেলেছি অলরেডি, যে CH3 লিখলাম, এখান থেকে একটা হাইড্রোজেন কমে এখানে কি আসলো CH3, আর এইখানে 2টা হাইড্রোজেন আছে, এখানকার একটা CH3, তাই না?
আচ্ছা দেখেন CH3 লিখছি, এটা লেখা শেষ, এখানে একটা দিয়ে দিলাম, তাহলে এটা হলো CH3 একটা হইলো, তাহলে এখানে একটা কমছে, কিন্তু এখানে একটা কমছে, তার মানে এখানে আর একটা আছে, এখানে CH2 আছে, তাহলে আমি এখানে লিখলাম কি CH3, আর এইখানকার কার্বনটা এরকম থাকলো, তাহলে এইটার নাম হচ্ছে আইসোবিউটাইল, এটার নাম হচ্ছে কি বলেন তো, আইসোবিউটাইল অ্যালকোহল, এটার নাম হচ্ছে কি আইসোবিউটাইল অ্যালকোহল, এটাকে আমরা কিন্তু কি বলবো, আইসোবিউটাইল অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরবর্তীতে অ্যালকোহলের পরে আমরা যাবো হতে ইথারে। এখন ইথারের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, আমরা ইথারের শ্রেণীবিভাগের আলোচনা ইন ডিটেলস যাওয়ার চেষ্টা করব না, যতটুকু শেখাইলে সাধারণ নামকরণ আপনি ইথারের পারবেন, আমি ঠিক ততটুকু করাবো, ঠিক আছে। আমি ইথারের ক্ষেত্রে দেখাবো যে দুই ধরনের, একটা হলো সরল ইথার, আর একটা হলো কি বলেন তো মিশ্র ইথার। তো আমরা এখন চলে যাব হচ্ছে ইথারের নামকরণে। ইথার, ইথার, তো ইথারের ক্ষেত্রে আমাদের সংকেত হচ্ছে আর বন্ড ও বন্ড আর। তো আমি আগেই বলে দিয়েছি যেটা নর্মাল ইথার, সেটা হচ্ছে আমাদের সরল ইথার। ইত্যাদিতে খাওয়া বেশি হয়ে গেছে আজকে, হ্যাঁ। আর যেটা হচ্ছে আমাদের, যে ধরেন যদি কোনো একটা ইথারের দুই পাশে মিথাইল আছে, সেটা হচ্ছে আমাদের সরল, আর এক পারে মিথাইল আর এক পারে ইথাইল, সেটা হচ্ছে আমাদের মিশ্র ইথার। আমি যদি এটা শ্রেণী বিভাগটা এভাবে দেখানোর চেষ্টা করি যে সরল ইথার, তাহলে সরল ইথারের গঠন যেটা সেটা এরকমই থাকবে, যে আর বন্ড ও বন্ড আর, এটা সরল ইথার। আর মিশ্র ইথার যেটা সেটা এরকম থাকবে, মিশ্র ইথার, সেটা হচ্ছে আমাদের হবে আর বন্ড ও বন্ড হচ্ছে আর ড্যাশ। তো অ্যাজ সিম্পল আমরা যদি দেখার চেষ্টা করি যে এই যে ইথারের যে কার্যক্রমগুলো সেগুলো যদি আমরা একটু দেখি, ধরেন আমি এখানে বসাইলাম হলো CH3 বন্ড হলো ও বন্ড CH3, তাহলে এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, কারণ এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, তাহলে যেহেতু দুইটা মিথাইল তাই আমরা বলবো হচ্ছে ডাই মিথাইল ইথার। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আবার যদি আমি এরকমভাবে না করে আর একটা সরল ইথার দেখাই, ধরেন CH3 বন্ড CH2 ও বন্ড হলো কি যে CH3 CH2, এখানে আমি বললাম হলো CH3। তো এটা হচ্ছে আমাদের, দেখেন এইবার একটা ইথাইল আছে, এইবার একটা ইথাইল আছে, ঠিক আছে না। তাহলে আমরা এটার নাম বলবো হচ্ছে ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল, এটার নাম হবে কি ডাই ইথাইল ইথার। তাহলে একটা হচ্ছে ডাইমিথাইল ইথার আর একটা হচ্ছে ডাই ইথাইল ইথার। এদের দুই পাশে যখন একই রকম কার্যকরী মূলক থাকবে বা মূলকগুলো থাকবে বা অ্যালকিল গ্রুপগুলো থাকবে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আমাদের সরল ইথার। এখন এইখানে আমরা মিশ্র ইথারের যে বর্ণনা সেখানে যদি আসি, সেখানে আমাদের আসলে দেখেন আমাদের হবে হচ্ছে CH3 বন্ড বললাম হচ্ছে ও, আর এর জায়গায় CH3 ও বন্ড, এখানে আমি বললাম হলো CH2 বন্ড হলো CH3। দেখেন এই পারে মিথাইল আর এই পারে হচ্ছে কি ইথাইল, আলাদা আলাদা না, এই আর ড্যাশটা আলাদা, এই দুটো একই রকম হতে পারবে না, তার মানে এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার, এবং আলফাবেটিক অর্ডারে নামকরণ হবে, কারণ আগে, এই জন্য হবে ইথাইল, তারপরে নাম হবে কি বলেন তো এম, এর পরে আসে এম, মিথাইল, আর এই যে ইথার মূলক যেটা সেটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সরল ইথার আর কি মিশ্র ইথারের যে কার্যক্রম সেইটুকু শেষ। সেম প্রসিডিউরে আমি একটা জিনিস আপনাকে দেখাই, হ্যাঁ। ধরেন আমি একটা অ্যানিলিনের চিন্তাভাবনা যদি আমার মাথায় আসে, যে বেনজিন চক্র থেকে, ধরেন আমার কাছে বেনজিন চক্র আছে, এই হলো বেনজিন। তো বেনজিন বলয়টা যে আমাদের আছে, সে বেনজিন বলয়টার গঠন দেখতে কীরকম, এটা ডাবল বন্ড হইলে এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড হইলে এটা কি হবে সিঙ্গেল বন্ড, তাই না। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, তো বেনজিনের ক্ষেত্রে আমরা বেনজিনের গঠন জানি C6H কি 6। তো এখান থেকে যদি আমাদের একটা হাইড্রোজেন আমরা অপসারণ করি,
কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। তো বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে আমরা পাবো হচ্ছে C6H5 এবং অবশ্যই একটা হাত কী হবে? মুক্ত। এইটার নাম হচ্ছে অ্যানিলিন। এটার নাম হচ্ছে অ্যানিলিন। এখন অ্যানিলিন যেটা, সরি এটা আসলে ফিনাইল, মিস্টেক। এটা হচ্ছে আমাদের কী বলেন তো একটা ফিনাইল বা অ্যানিলিনটা বলতে পারি। তো এটার নাম হলো কী বলেন তো? ফিনাইল। যে কার্বন যদি একটা মানে কার্বন 6টা থাকবে এবং হাইড্রোজেন যদি 5টা হয়ে যায় এবং একটা হাত যদি মুক্ত হয়ে যায় নাম হবে কি? ফিনাইল। তো ফিনাইলের এটাকে আমরা PH দ্বারা লিখতে পারি। তো অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কি বলতে পারি? অ্যারোমেটিক যৌগ। তো ধরেন আমার এখানে যদি থাকে হচ্ছে এই আরের জায়গায় আমাদের মনে করেন আছে C6H5 বন্ড হলো O বন্ড। এইবারে আমি বললাম হচ্ছে যে C6H5 বলতে পারি আমি যে H5C6। তো এটা একটা ফিনাইল, এটা একটা ফিনাইল, তাহলে এটা হচ্ছে ডাইফিনাইল। ডাইফিনাইল নাম হবে কি বলেন তো? ইথার। তাহলে এই ইথারটা কিন্তু সরল ইথার। এখন আমি যদি একটা মিশ্র ইথার দেখাই, ধরেন আমি এবারে বসাইলাম হচ্ছে কি? ফিনাইল, আর এইবারে বসাইলাম হচ্ছে মিথাইল। মিথাইল হচ্ছে কি? CH2, আচ্ছা ইথাইল বসাই CH2 CH3। তাহলে দেখেন পি আগে না ই আগে? ই এর পরে পি। আচ্ছা, তো এখানে আমাদের নাম হবে কি বলেন তো? এখানে আগে আমাদের নাম হবে ইথাইল, এটার নাম হবে কি? ইথাইল। তারপরে আসবে আমাদের হচ্ছে ফিনাইল, আর শেষে আসবে হচ্ছে কি? ইথার। তাহলে ইথাইল, ফিনাইল, ইথার। তাহলে এটা হচ্ছে মিশ্র একটা ইথার। এরপরে আমরা পরবর্তী নামকরণ যেটা, সেটা যাবো হচ্ছে কিটোনে। কোথায় যাব বলেন তো? কিটোনের আলোচনা। তো কিটোনের আলোচনায় যদি আমরা যাই, সেটা নিয়ে আমরা একটু আলোচনার চিন্তা ভাবনা করি যে কিটোন আসলে কেমন হবে। হ্যাঁ, কিটোন আসলে কেমন হবে। আমি সহজেই যত স্লোলি বোঝানো যায়, যতগুলো উদাহরণ দিয়ে কভার করা যায়, আমি ঠিক ততগুলো উদাহরণে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যেন আমি চাই যে আপনাদের জৈব যৌগ যেন একদম ক্লিয়ার হয় এবং জৈব রসায়ন নিয়ে যেন কারো কোনো ভীতি না থাকে। আমি প্রয়োজনে টুকরো টুকরো ভিডিও বানানো শুরু করব এবং জৈব রসায়নের যে কোনো ভীতি আমি কাটানোর চেষ্টায় আছি। আপনারা যদি জৈব রসায়ন খুবই কম বুঝে থাকেন বা জৈব রসায়ন একটু সবার কাছেই কঠিন মনে হয়, আসলে এই জায়গাটা কঠিন না। একটু বিক্রিয়া টিক্রিয়াগুলো যদি আমরা বুঝি, নামকরণ বুঝি, সমানতাগুলো যদি বুঝি, বা এই ক্যানিজেরো বিক্রিয়া, ধরেন মার্কোনিভের বিক্রিয়া, বিপরীত মার্কোনিভের বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের নিউক্লিওফাইলের যে বিক্রিয়াগুলো আছে, হ্যাঁ জৈব অণুর যে বিক্রিয়াগুলো আছে, বা অ্যালকোহলের বিক্রিয়া, ফেনল প্রস্তুতি ইত্যাদি যে জিনিসগুলো আছে, সেগুলো নিয়ে যদি আমরা একটু ভালো মতো পড়াশোনা করি, ইনশাআল্লাহ যে আমাদের জৈব রসায়নটা মোটামুটিভাবে একদম আমরা পারবো, এবং মোটামুটি না ভালোভাবেই পারবো, এবং মোটামুটিভাবে আমরা একটা কনফিডেন্স পাবো যে জৈব রসায়ন কঠিন জিনিস না। আপনি হয়তো এখন জৈব রসায়ন কোনো ক্রমে স্কিপ করে গেলেন, পরবর্তী সময়ে আপনার জৈব রসায়ন, ধরেন আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন বা কেমিস্ট্রিতে পড়াশোনা করছেন, তখন কিন্তু আপনার পুরো সিলেবাসে জৈব রসায়ন হয়ে যাবে। তখন আপনি কী করবেন? এই জন্য আপনার কোনো কিছু স্কিপ করা উচিত না। আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস ফ্লো থাকা উচিত, যে আমি আজকে যদি 5 মিনিট পড়ি, কালকে আমি 10 মিনিট বা 6 মিনিট যদি বা 5.5 মিনিট পড়বো, কিন্তু সেটা যদি 4.5 মিনিটেরও নিচে হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি ফল ডাউন করবেন। তো পড়াশোনা আসলে একটা কন্টিনিউয়াস ফ্লো, এই ফ্লোতে আমাকে থাকতে হবে এবং রেগুলার আমাকে এগুলো প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আমি কম পড়বো, ধরেন আমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়বো, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা পড়বো, 7 দিনে আমাদের 14 ঘন্টা পড়া হয়ে যাবে। এই 14 ঘন্টা পড়াই এনাফ। আমি আমার লাইফে সবচেয়ে বেশি যদি কোনো ঘন্টা পড়ে থাকি 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি কখনোই না, কারণ এর বেশি আসলে ওরকম মনোযোগও থাকে না। আমরা সারাদিন 8-10 ঘন্টা ক্লাস, স্কুল, প্রাইভেট কলেজ, বিভিন্ন কোচিং, বিভিন্ন দৌড়াদৌড়ির পর আমরা আসলেই কি এরকম টাইম পাই যে 10 ঘন্টা পড়ার মতো টাইম? আমাকে রাত জেগে পড়তে হবে। সে পড়ার চাইতে আমার মনে হয় যে একটু ভালো ঘুমায় ভালো মতো 2 ঘন্টা পড়ার আমার কাছে খুব বেটার মনে হয়। তো যাই হোক, আমরা নেক্সট যেটা, সেটা কিটোনের আলোচনায় প্রবেশ করি। যে কিটোন যে ব্যাপারটা, যে কিটোনের সংকেত আমরা সবাই জানি যে আর বন্ড, CO বন্ড হচ্ছে আর। এর গঠন সংকেত আমরা এভাবে দেখাই যে আর বন্ড
কার্বন, ডাবল বন্ড দিয়ে আমরা দিই হলো অক্সিজেন, বন্ড হচ্ছে কি দিই আর। এই হলো কিটোন। তো কিটোনের আলোচনায় আমাদের সেম প্রসিডিউর, যা পড়েছি ইথার তাহাই মনে করেন কিটোন। ধরেন আমি আগে পড়তাম ইথার, এখন কিটোনমূলক বলবো যে CH3 বন্ড হলো CO, বন্ড হলো CH3। তাহলে দুই পরে দুইটা মিথাইল আছে, তাহলে এটার নাম হবে ডাই মিথাইল কিটোন, ডাই মিথাইল কিটোন। এটা সরল কিটোন, মিশ্র কিটোন হতে পারে এগুলো, ঠিক আছে। এরপর আমি ধরেন লিখলাম হলো CH3 CH2 বন্ড CO, বন্ড হলো CH2 CH3। তাহলে বুঝতেই পারতেছি ডাই ইথাইল কিটোন, ডাই ইথাইল কিটোন। তাহলে এটা হচ্ছে আমাদের ডাই ইথাইল কি কিটোন। এরপরে আমাদের কাছে মনে করেন ধরেন আছে যে CH3 বন্ড হইল CH2 বন্ড CO, বন্ড হইল CH3। এইবারে ইথাইল আর এইবারে আমাদের কি আছে মিথাইল। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ইথাইল মিথাইল কিটোন। এটার নাম হবে ইথাইল, তারপরে কি আসবে বলেন তো আলফাবেটিক অর্ডারে, ই এর পরে আসবে M, তাহলে ইথাইল মিথাইল নাম হবে কি এটার কিটোন। তো একদম সিম্পল এই ব্যাপারগুলো। ধরেন আমি এবারে বসাইলাম যে C2H5 বন্ড হলো CO, আবার বললাম হচ্ছে C2H5, কি বললাম C2H5। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইফিনাইল কিটোন, ডাইফিনাইল কিটোন, ডাইফিনাইল নাম হবে কি কিটোন। তো এইটা হচ্ছে আমাদের কিটোনের নামকরণ। আমরা এরকম অসংখ্য উদাহরণ কিটোনের ক্ষেত্রে দিতে পারি, কারণ জৈব রসায়নে 80-90 লক্ষ যৌগ আছে। তো আমরা কিটোনের যদি চিন্তা ভাবনা করি অনেকগুলো কিটোন বের হয়ে চলে আসবে। আমরা যদি অ্যালকোহল চিন্তা করি অনেকগুলো, বা 17-18টা কার্যকরী মূলকের উপরে জৈব রসায়ন পুরোটা ডেভেলপ করবে। এভাবে আস্তে আস্তে অসংখ্য বিক্রিয়া বের হতে থাকবে, ঠিক আছে। তো আমরা 80-90 লক্ষ জিনিস নিয়ে কাজ করি না, তো আমরা করি 17-18টা জিনিস। সেটাও যদি আমরা মাথায় রাখতে না পারি তাহলে তো হবে না। তাহলে আমাদের কিটোন গেল। এখন আমরা আলোচনা করব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে। তো কার্বক্সিলিক অ্যাসিড যে জায়গাটা, সেটার ক্ষেত্রে যদি আমরা আসি, সেটার নাম আসলে কেমন হয় একটু আমরা বুঝবো যে কার্বক্সিলিক অ্যাসিডের ব্যাপারটা। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত আমরা 80% মানুষ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তো আমরা জানি যে আর বন্ড হলো COOH, এটাকে কি বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিড আমার কাছে আছে, হ্যাঁ বুঝি যে আমার কাছে যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়, বা ফুল আলোচনা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের উপরে। তো আমি নর্মাল যদি চিন্তা ভাবনা করি যে আর এর জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে H, বন্ড হলো COOH। তো এই যে প্রথমত এটার প্রথম যে আবিষ্কার হয়েছিল ফর্মিকা, কি বলেন তো ফর্মিকা, এটা একটা ল্যাটিন শব্দ, এই জন্য এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটার প্রথম নাম হচ্ছে কি বলেন তো ফর্মিক অ্যাসিড, এটার নাম হলো কি ফর্মিক অ্যাসিড। এরপরে আমি যদি আপনাকে দেখাই যে CH3 বন্ড হলো COOH, এটা দেখেন 2 কার্বন বিশিষ্ট আছে, তাহলে এটা একটা অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম কি অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে আমাদের হচ্ছে CH3 বললাম হলো CH2 বন্ড হলো COOH, তাহলে 3 কার্বন আছে। এই কার্বনটাকে আমাকে ধরতে হয় কার্যকরী মূলকের, এইখানে কার্বনটা ধরতে হবে, যেহেতু 1 কার্বন তাহলে হচ্ছে ফর্মিক অ্যাসিড, 2 কার্বন আছে তাই অ্যাসিটিক অ্যাসিড। এরকম যদি আমাদের 3 কার্বন থাকে তাহলে নাম হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, এটার নাম হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, তাহলে এটার নাম হলো প্রোপিওনিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে এই নামকরণগুলো আমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিকা থেকে আসছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড,
তারপরে আমরা পাচ্ছি হচ্ছে কি বলেন তো অ্যাসিডিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড। এরপরে আমাদের হচ্ছে কি বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, নোইক অ্যাসিড কথাটা আসবে, কি অ্যাসিড বা ইক অ্যাসিড। আচ্ছা, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের পরে আমরা মনে রাখবো হচ্ছে অ্যালডিহাইড। কোন জায়গায় যাব? অ্যালডিহাইড। এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সংকেত আমরা মনে রাখবো হচ্ছে আর বন্ড CHO। ঠিক আছে, তো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা আমরা মনে রাখবো যে এখানে ইক অ্যাসিডের পরিবর্তে অ্যালডিহাইডের যদি আমি গঠন দেখতে যাই তাহলে এখানে এখানে আমরা বলবো হচ্ছে CHO। এইখানে ইক অ্যাসিডের পরিবর্তন হবে। কি অ্যাসিডের পরিবর্তন হবে? আমি জাস্ট লিখে দিই যে ইক অ্যাসিড, এটাকে মানে রিপ্লেস করবো হচ্ছে অ্যালডিহাইড, ALDEHYD, অ্যালডিহাইড। তাহলে এটার নাম হবে কি? এটা হচ্ছে দেখেন ফর্ম থাকবে ইক অ্যাসিডের পরিবর্তে এখানে আমরা বসাবো হচ্ছে অ্যালডিহাইড, তার মানে এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। এরপরে দেখেন আমাদের ইক অ্যাসিডের পরিবর্তে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে CHO। তাহলে ইক অ্যাসিডের পরিবর্তে এখানে আমাদের বসবে কি বলেন তো অ্যালডিহাইড, ALDEHYD। তাহলে অ্যাসিটালডিহাইড। এরপরে হচ্ছে আমাদের এইখানে যদি আমরা যাই যে CHO লিখলাম, তাহলে এটা প্রোপিওনিক অ্যাসিড নাকি? তাহলে ইক অ্যাসিডের পরিবর্তে এখানে আমাদের কি যুক্ত হবে? অ্যালডিহাইড, তাহলে প্রোপিওনালডিহাইড। এরপরে আমাদের বিউটানোয়েলডিহাইড এরকমভাবে আসতে থাকবে। তাহলে আমরা যেখানে ইক অ্যাসিড দেখব সেখানে আমরা কি অ্যালডিহাইড বসাই দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের নামকরণ। ঠিক আছে, অ্যালডিহাইডের পরে আমাদের আলোচনার জায়গায় যেটা আছে সেটা আমি আপনাকে দেখাই। আমরা অ্যাসিডের আরও কিছু নামকরণে যাব, যেমন অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, এগুলো নিয়ে আলোচনা করি। এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে মুভ করতে থাকি। ঠিক আছে, ধরেন আমি এবার আলোচনায় যাব হচ্ছে অ্যাসিড ক্লোরাইড নিয়ে। কি ক্লোরাইড? অ্যাসিড ক্লোরাইড। তো অ্যাসিড ক্লোরাইডের সংকেতটা আসলে কি? অ্যাসিড ক্লোরাইডের সংকেত আমরা যদি একটু মনে রাখি যে আর বন্ড হলো COCl, এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড ক্লোরাইড। তো এইখানে আমাদের ইক অ্যাসিড ছিল কিছুক্ষণ আগে, তাই না? কি ছিল? ইক অ্যাসিড। তো এই জায়গাতে আমি আরের জায়গায় মনে করেন বসাইলাম হলো CH3। কি বসাইলাম? CH3COCl। এটার নাম কি? কিছুক্ষণ আগে আমাদের এটার নামই ছিল অ্যাসিডিক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট, তাই নাম ছিল কি বলেন তো অ্যাসিডিক অ্যাসিড। বা এটাকে যদি আমি H দিয়ে লিখি, যে H বন্ড হইলো, লিখলাম হচ্ছে COCl, কার্বনের আমাদের হাত ফিল আপ হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে তো এটা কি কোনোভাবে সম্ভব যে এটা যদি আমরা কার্বন চিন্তাও করে ফেলি, তাহলে এইখানে ডাবল বন্ড O দিলাম, এখানে ক্লোরিন দিলাম, এখানে কি দিলাম? H দিলাম। ঠিক আছে, তো ঠিক আছে তো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড ছিল। কিছুক্ষণ আগে যখন আমরা অ্যাসিডিক অ্যাসিডের নাম মানে কার্বক্সিলিক অ্যাসিডের নাম করছিলাম তখন এটার নাম ছিল ফর্মিক অ্যাসিড। কী ছিল? ফর্মিক অ্যাসিড। এখন জাস্ট ফর্মিক অ্যাসিডের নামটা পরিবর্তন হয়ে যাবে, ফর্মিক অ্যাসিড। এইখানে যে আমাদের ইক অ্যাসিড আছে এখানে ইল ক্লোরাইড বসবে। তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ফরমাইল ক্লোরাইড, CHLORID ক্লোরাইড। এরকম যদি আমরা এটার নামকরণে যাই, এটার নাম হবে অ্যাসিটিক অ্যাসিড ছিল, ACETIC অ্যাসিটিক অ্যাসিড ছিল। এটার নাম কি ছিল? অ্যাসিটিক অ্যাসিড। এইখানে যে ইক অ্যাসিড আছে এই ইক অ্যাসিড পরিবর্তন হয়ে যাবে, এখানে ইল ক্লোরাইড বসবে। তাহলে এটার নাম হবে ACTOL, অ্যাসিটাইল ক্লোরাইড। নাম হবে কি? CHLORIDE। তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড, এটা হচ্ছে ফরমাইল ক্লোরাইড। এরকমভাবে যদি আমরা পরবর্তীতে অংশতে যাই তাহলে এখানে হবে CH3, মনে করেন CH2COCl। তাহলে 3টা কার্বন দেখতে পাচ্ছি। তাহলে প্রোপিওনিক অ্যাসিড ছিল, নাম ছিল কি?
প্রোপিওনিক অ্যাসিড, তাই না? এইখানে ইক অ্যাসিডটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটার নাম হবে প্রোপিওনাইল ক্লোরাইড, CHLORID। বাংলা ইংলিশ আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রোপিওনাইল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের কি ফরমাইল ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। আমি আশা করি বুঝাইতে পারছি। জাস্ট কিছুই না, যে ইক অ্যাসিডের যে জায়গাটা আছে, ইক অ্যাসিডের জায়গায় আমাদের বসবে হচ্ছে ইল ক্লোরাইড, ইল ক্লোরাইড, তাইলে হচ্ছে আমাদের কি হবে অ্যাসিড ক্লোরাইডের নামকরণ। এরপরে আসবে আমাদের হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এরপরে নামকরণ হচ্ছে আমাদের কি বলেন তো অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। আমরা আজকেই সাধারণ নামকরণ শেষ করে ফেলবো, যতক্ষণই লাগুক না কেন বা যত ঘন্টায় ক্লাস হোক, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা অ্যাসিড ক্লোরাইডের পরে আমরা যাব হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তো সিও এটার নাম হবে NH কি বসবে এখানে 2। তো অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করি, জাস্ট ইক অ্যাসিডের পরিবর্তে অ্যামাইড বসবে। ইক অ্যাসিডের পরিবর্তে কি বসবে, ইক অ্যাসিড যে জায়গাটা আছে এই জায়গার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে অ্যামাইড, AMID, অ্যামাইড বসাবো। দেখেন ইক অ্যাসিডের জায়গায় কি বসাবো, অ্যামাইড বসাবো। ধরেন আমি লিখলাম হচ্ছে H বন্ড হলো CONH2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা জানি হচ্ছে ফর্মিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ফর্মিক অ্যাসিড। তো এই যে ইক অ্যাসিডের জায়গায় আমাদের বসবে হচ্ছে অ্যামাইড, তার মানে হচ্ছে ফরমামাইড, ফরমা। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ফর্ম, এই ইক অ্যাসিডের পরিবর্তে বসবে হচ্ছে অ্যামাইড, AMIDE, তাহলে হচ্ছে ফরমামাইড। এটার নাম কি হবে ফরমামাইড। এরপরে ধরেন আমার কাছে আছে হলো যে CH3, আর এর জায়গায় বসালাম CH3 বন্ড হলো CONH2 নাকি? তো এটা হচ্ছে আমাদের কিসের মতো, অ্যাসিটিক অ্যাসিডের মতো। তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি আমি লিখি, অ্যাসিটিক অ্যাসিড, এই ইক অ্যাসিড পরিবর্তন হবে, তাহলে হবে কি অ্যাসিটামাইড। নাম কি হবে বলেন তো, অ্যাসিটামাইড। এরপরে ধরেন আমার কাছে আছে হলো CH3 বন্ড হইল CH2 CONH2। তো এটা আমরা প্রোপিওনিক অ্যাসিডের মতো দেখতেছি, তাহলে হচ্ছে কি হবে, এখানে আমি আর আচ্ছা লিখি প্রোপিওনিক অ্যাসিড ছিল, এই ইক অ্যাসিডের জায়গায় আমরা চেঞ্জ করে ফেলবো, তার মানে হবে প্রোপিওনামাইড, তাহলে প্রোপিওনামাইড অ্যাসিড। তাহলে এটার নাম হবে কি বলেন তো প্রোপিওনামাইড। তাহলে এটা একটা গেল, এটা একটা উদাহরণ বলছি আমরা, এরকম অসংখ্য উদাহরণ এরকম আসবে, আমরা সিম্পলি সেগুলো নিয়ে কাজ করব। এখন আমরা আলোচনা করব হচ্ছে অ্যাস্টার। আমরা আলোচনা করব হচ্ছে অ্যাস্টার। তো অ্যাস্টার যদি আমরা বোঝার চেষ্টা করি, হ্যাঁ আমরা আলোচনায় আর বেশিক্ষণ নাই, সামান্য কিছু জিনিস আমাদের কাছে আছে, এইটুকু আলোচনা করলে আমাদের সাধারণ নামকরণ অন্ততপক্ষে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি ইন ডিটেলস সাধারণ নামকরণ দুটো ভিডিওতে করানোর চেষ্টা করছি। তাহলে এটার নাম হচ্ছে অ্যাস্টার, এটা কিন্তু স্টার না, দ্যাটস মিন অ্যাস্টার, RCOOR, বা আমরা বলতে পারি হচ্ছে RCOOR ড্যাশ, অর্থাৎ সরল অ্যাস্টার এবং হচ্ছে মিশ্র অ্যাস্টার নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। ঠিক আছে, ধরেন আমি আগের মতোই যদি চিন্তা ভাবনা করি যে হাইড্রোজেন বসাইলাম, এখানে বসাইলাম কি বলেন তো COO, আর এখানে আর এর জায়গায় আমি বসাইলাম হলো CH3। এটা কার মতো দেখতে, এইটা আসলে আমাদের কার মতো দেখতে সেটা যদি আমরা একটু ভাবনা চিন্তায় যাই, দেখেন এইখানকার কিন্তু আমাদের কার্বনটা ধরা যাবে না এখন। তাহলে এই কার্বনটা যদি আমরা চিন্তা করি কার্বক্সিলিক অ্যাসিডের মতো দেখতে, তার মানে একটা কার্বন যদি থাকে তাহলে তার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। কি অ্যাসিড বলেন তো,
ফর্মিক অ্যাসিড, এটাকে নাম হবে কি ফর্মিক অ্যাসিড। এই যে এখানে আমাদের ইক অ্যাসিডের যে জায়গাটা আছে ইক অ্যাসিড, এখানে জাস্ট ইক অ্যাসিডের পরিবর্তে বসবে হচ্ছে এট, ইক অ্যাসিড, এটা পরিবর্তন হয়ে যাবে বসবে কি বলুন তো এট। তাহলে এটার নাম তখন হয়ে যাবে ফরমেট, এটার নাম হয়ে যাবে কি বলুন তো ফরমেট। এরপরে হচ্ছে আমাদের লিখলাম হচ্ছে ধরেন CH3 বন্ড COO, আবার লিখলাম হচ্ছে কি CH3, এটার নাম কি হবে? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা কি আছে কার্বন এবং এখানে একটা মিথাইল আছে নাকি। তার ডাইমিথাইল কেউ কেউ লিখে ফেলবে যে ডাইমিথাইল অ্যাস্টার, এটা আসলে ভুল নামকরণ। এইখানে আমাদের যখনই দুইটা কার্বন আছে তখন আমরা এটাকে অ্যাসিডিক আকারে চিন্তা করব, অ্যাসিটিক অ্যাসিড চিন্তা করব কার্বক্সিলিক অ্যাসিডের মতো। তাহলে অ্যাসিটিক অ্যাসিড। তো এইখানে ইক অ্যাসিডের পরিবর্তে আমরা দেখেন বসাবো হচ্ছে এট, অ্যাসিটেট, এটার নাম কি হবে তখন? এটার নাম হবে অ্যাসিটেট। তো এগুলোই হচ্ছে আমাদের অ্যাস্টারের নামকরণ, এগুলোই হচ্ছে আমাদের কিসের নামকরণ? অ্যাস্টারের নামকরণ। ঠিক আছে, আমাদের আর মোট তিনটা যৌগ আছে, তিনটা আছে, একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যামিন, আর হলো সায়ানাইড। এই তিনটা আলোচনা করলে আমাদের সাধারণ নামকরণের যে জায়গা সেইটুকু শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সাধারণ নামকরণে আমার এখনকার আলোচনা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এইটা নিয়ে অনেকের অনেক ঝামেলা, অনেক দুর্বোধ্যতা এই জায়গাতেই তৈরি হয়, সেই জায়গাটা আমরা সলভ করি। দেখেন অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত একটু জটিল। অ্যাসিড অ্যানহাইড্রাইড কি বলেন তো? অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো অ্যাসিড অ্যানহাইড্রাইডের যে আলোচনার জায়গা সেখান থেকে যদি আমরা আসি, অ্যাসিড অ্যানহাইড্রাইড সিম্পল চিন্তা ভাবনা করতে হবে, খুবই সিম্পল, যাতে করে আমরা এই জায়গাগুলো খুব সহজে বোঝার ট্রাই করতে পারি। দেখেন এটা সাধারণ সংকেত হচ্ছে আর বন্ড সিও বন্ড হলো আর, বিশাল বড় একটা জায়গা। তো এটাকে যদি আমি একদম ভাঙার চিন্তা ভাবনা করি, হ্যাঁ, এটাকে যদি আমি একটু ভাঙার চিন্তা ভাবনা করি, ধরেন আমি লিখলাম হচ্ছে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড হলো কি OH দিলাম, প্লাস বোঝেন কিভাবে আসছে আসলে অ্যাসিড অ্যানহাইড্রাইড, সেটা নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, আবার হচ্ছে আমাদের আছে হচ্ছে যে HO বন্ড হলো সি ডাবল বন্ড ও বন্ড হলো কি আর। এই জায়গাতে আমি যদি এই জায়গাটার চিন্তা ভাবনায় আসি, এখানে যদি আমি খুব ভালো মতো চিন্তা ভাবনা করি, এখান থেকে যদি আমরা কি বের করে নেই যে পানি বের করে দেই, তাহলে পানি বের করতে গেলে অবশ্যই তাকে চুষে নিতে হবে। তাহলে আমরা দিব হচ্ছে পেন্টা অক্সাইড, কী বলেন তো পেন্টা অক্সাইড। তাহলে P2O5 যদি আমরা দিই তাহলে জল শোষক হিসেবে কাজ করবে এটা, বা পানি শোষক হিসেবে যেটা কাজ করবে পেন্টা অক্সাইড, এবং পানি বের করে ফেলবে। পানি বের করলে আমরা যেটা পাবো, তাহলে আমরা পানি বের করলে পাবো হচ্ছে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড, এখানে পাবো হচ্ছে কি ও। ঠিক আছে, আর এইখানকার যে বন্ধন এই যে এটা, আচ্ছা আমি এই পর্যন্ত তো লিখছি নাকি, এই বন্ধনটা হলো এটা। তারপরে এখানে আমাদের হচ্ছে সি ডাবল বন্ড ও বন্ড কি বলেন তো আর। এটা যদি আমি সিম্পলিফাই করে লিখি যে আর বন্ড COO, এই যে দুইটা ও বন্ড, এইখানে হলো কি বলেন তো CO আর। এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যাসিড কি বলেন তো অ্যানহাইড্রাইড। হাইড্রাইড আমরা ড্রাই খাই, তাই না? এখানে ড্রাই লেখা আছে, দেখেন এই যে ড্রাই মানে কি শুকনা। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত গঠন প্রণালী বা গঠন কাঠামো। এখান থেকে যদি আমরা একটু আসার চেষ্টা করি, ধরেন আমি এখানে আর এর জায়গায় সিম্পলি মান বসাই দিই যদি, যে CH3 বন্ড হলো COO বন্ড হলো CO বন্ড, আমি কি বসাইলাম CH3। তো আমার অক্সিজেনের চিন্তা ভাবনাটাই মূল কথা। এখানে আমাদের মাঝখানে কে আছে? এটা এখানে মাঝখানে কোনটা? এই অক্সিজেনটা, তাই না?
তো আপনারা এভাবে দাগ দিবেন না। তো এইটা হচ্ছে আমাদের কার মতো দেখতে, সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি। দেখেন এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন। আমি যদি এইখানে অ্যাসিটিক অ্যাসিড আকারে চিন্তা করি, অ্যাসিটিক অ্যাসিড আকারে যদি চিন্তা করি, যে এটাকে আমি অ্যাসিটিক অ্যাসিড চিন্তা করলাম, ঠিক আছে? তাহলে এটার নাম জাস্ট কিছুই পরিবর্তন হবে না, এই অ্যাসিডের পরিবর্তন হবে কি অ্যানহাইড্রাইড। তাহলে এটা হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড, বুঝছি? এরপরে ধরেন আমি আর একটা যদি আপনাকে বলি যে 3 কার্বন বিশিষ্ট যে CH3 CH2 বন্ড হলো COO, এই যে মাঝখানের অক্সিজেনটা আমরা ভিন্নভাবে দেখাবো, বন্ড হলো CO, বন্ড হলো CH3। তাহলে এইটা একটা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে টোটাল, তাই না? তাহলে এটা হচ্ছে প্রোপিওনিক অ্যানহাইড্রাইড। এটার নাম হবে কি বলেন তো? প্রোপিওনিক অ্যানহাইড্রাইড, প্রোপিওনিক অ্যানহাইড্রাইড, প্রোপিওনিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? তো আমার লাইভ চলাকালীন যে জায়গাটা সেটা একটু দেখি। আচ্ছা, সব কিছু ঠিকঠাক। আমরা প্রোপিওনিক অ্যানহাইড্রাইড দেখলাম। তাহলে অ্যানহাইড্রাইডে এরকম আমাদের আসে কি বিউটানোইক অ্যানহাইড্রাইড, পেন্টানোইক অ্যানহাইড্রাইড, এরকম আসবে না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের গঠনটা জানাটাই খুব জরুরি। এখন আমরা চলে আসবো হচ্ছে অ্যামিন, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, এই অ্যামিনের জায়গাটা আমরা একটু ক্লিয়ার বুঝি। আমাদের অ্যামিনের জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আলোচনার বিষয় হচ্ছে কি বলেন তো? অ্যামিন। আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে অ্যামিন। তো অ্যামিন যদি আপনি বোঝেন যে অ্যামিনের সংকেত হচ্ছে যদি থাকে NH2, এটা একটা অ্যামিন। তারপরে হচ্ছে আমাদের কি আছে বলেন তো? N শুধু H, আর মনে করেন কি আছে শুধুমাত্র N, ঠিক আছে? তাহলে এটা এই অ্যামিনের নাম হলো 1 ডিগ্রি অ্যামিন। এই অ্যামিনের নাম হলো কি বলেন তো? 1 ডিগ্রি অ্যামিন। এই অ্যামিনের নাম হলো 2 ডিগ্রি অ্যামিন। আর এই অ্যামিনটাকে আমরা বলবো হচ্ছে কয় ডিগ্রি? 3 ডিগ্রি অ্যামিন। তাহলে এটার নাম হচ্ছে প্রাইমারি অ্যামিন। এই অ্যামিনের নাম হচ্ছে কি বলেন তো? প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন। এই অ্যামিনটাকে বলবো হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন। আর এইখানের যে অ্যামিনটা আছে সেটার নাম হচ্ছে টারশিয়ারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। তাহলে এই অ্যামিনের নাম হলো টারশিয়ারি অ্যামিন। তো সিম্পল বিষয়গুলো সিম্পলভাবে চিন্তা ভাবনা করতে হবে। ধরেন আমি এখানে একটা আর বসাইতে পারতাম, এখানে আমি একটা আর বসাইতে পারতাম, এখানে একটা আর বসাইতে পারতাম, এইবারে 3টাতে আমি আর দিতে পারতাম, পারতাম কি না? পারতাম, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি CH3 দিয়ে চিন্তা করি, যে CH3 বললাম হচ্ছে NH2, এটার নাম কি? এটার নাম কি? কিচ্ছুই না, সিম্পল, যে এটা একটা মিথাইল আছে আর একটা হলো অ্যামিন। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন, এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। আচ্ছা, এরপরে ধরেন আমার কাছে আছে হলো CH3 বন্ড হলো CH2 বন্ড হলো NH2, তাই না? তাহলে আমরা এটাকে বলবো কি বলুন তো? ইথাইল অ্যামিন। এটা হলো আমাদের ইথাইল, তাহলে এটার নাম হবে ইথাইল অ্যামিন। তো মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিনের কাজ শেষ। এখন আমরা এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন, যেহেতু একটা হাত মুক্ত, 2টা হাত মুক্ত যেহেতু, তাহলে সেকেন্ডারি অ্যামিন। 3টা হাতেই যদি মুক্ত থাকে তাহলে নাম কি হবে? টারশিয়ারি অ্যামিন। এইভাবে আমরা পরের যে আলোচনা সেখানে যদি যাই, ধরেন আমি এখানে লিখলাম হলো CH3 বন্ড NH, এইখানে আমরা দিলাম হলো কি? CH3। তাহলে একটা মিথাইল, এটা একটা মিথাইল। কয়টা মিথাইল আছে বলেন তো? 2টা। তাহলে এটাকে আমরা সরাসরি বলবো যে ডাইমিথাইল অ্যামিন। এটা হচ্ছে আমাদের কি বলেন তো? ডাইমিথাইল অ্যামিন। এই অ্যামিনের নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইমিথাইল কি? অ্যামিন। আবার আমি এভাবে যদি দেখাই যে CH3 CH2, এখানে আমরা বললাম হচ্ছে NH, আর এইখানে আমি বললাম হলো CH3।
তাহলে এটা হচ্ছে ইথাইল মিথাইল অ্যামিন, এটার নাম হচ্ছে কি ইথাইল মিথাইল অ্যামিন। তো এটা আর লিখেই দিই, এত কষ্ট করে এত কিছু লিখতে পারলে, ইথাইল তারপর হচ্ছে মিথাইল, আলফাবেটিক অর্ডার অনুসারে হবে অ্যামিন। এরপরে ধরেন আমি 3টাতে CH3 বসাই দিলাম এইখানে টারশিয়ারি অ্যামিনের জায়গায়, ঠিক আছে, CH3 এইখানে হলো কি CH3, তাহলে হচ্ছে ট্রাই, এটা হলো কি একটা মিথাইল, ট্রাই মিথাইল অ্যামিন। আবার যদি ধরেন CH3 আমার কাছে আছে কি CH2, যদি এরকম হয় তাহলে নাম কি হবে, তারপর হবে ডাইমিথাইল, মানে ইথাইল ডাইমিথাইল অ্যামিন, এটা একটা ইথাইল ডাইমিথাইল কি হবে অ্যামিন, ঠিক আছে। তাহলে আমরা বলবো হচ্ছে প্রথমত ইথাইল, হ্যাঁ, তারপরে এখানে আমরা যাই বলবো হচ্ছে ডাই মিথাইল অ্যামিন। তো এই হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন। যদি কারো অ্যামিনে বুঝতে সমস্যা হয়, যে কোনো প্রবলেম আমাকে জানাবেন, আমি প্রবলেম সিরিজে এই জিনিসটা আবার সলভ করব। হ্যাঁ, তো অ্যামিনের কাজ শেষ, এখন আমরা চলে আসবো হচ্ছে সায়ানাইড। খুবই সুস্বাদু খাবার, খাইলেই মৃত্যু নিশ্চিত, এরকম জিনিসকে বলা হবে কি সায়ানাইড যৌগ। তো সায়ানাইড পড়লে আমাদের সাধারণ নামকরণ আশা করি সমাপ্ত হয়ে যাবে। আমরা সায়ানাইডের জায়গায় একটু সহজেই বোঝার চেষ্টা করি যে অ্যালকিল সায়ানাইড কি, সায়ানাইড অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকিল সায়ানাইড, যাই বলেন না কেন বললেই হবে সায়ানাইড। তাহলে আমরা বলবো হচ্ছে আর, এটা একটা অ্যালকিল, আর সায়ানাইডের কি CN। তাহলে আমি বললাম হলো CH3 CN, নাম কি মিথাইল সায়ানাইড, কারণ এখানে মিথাইল আছে। আবার ধরেন আমি বললাম হলো CH3 বন্ড হলো কি CH2 CN, ইথাইল সায়ানাইড। আমি আবার বলতে পারি যে CH3 CH2 CH2, আমি কি বলতে পারি CN, নাম কি হবে বলেন তো প্রোপাইল সায়ানাইড। তাহলে আমরা বললাম হলো মিথাইল সায়ানাইড, মিথাইল সায়ানাইড, নাম কি ইথাইল সায়ানাইড, ইথাইল সায়ানাইড। এরপরে এটা হচ্ছে আমাদের কি প্রোপাইল সায়ানাইড, প্রোপাইল সায়ানাইড, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সায়ানাইড যৌগগুলোর সাধারণ নামকরণ। আগামীকাল থেকে আমাদের আলোচনায় যেটা স্থান পাবে IUPAC নামকরণ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই নামকরণ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আর একটু ভিডিওগুলো আপনারা যদি একবার একটা ভিডিও দেখা সম্ভব না হয়, তাহলে আপনি এক কাজ করবেন যে ভিডিওটা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে টেনে টেনে এগুলো দেখলেন, তাহলে দেখবেন যে আপনার জৈব যৌগটা আস্তে আস্তে মজার লাগতেছে। আপনি মোটামুটিভাবে আমার কাছে 20-30টা ক্লাস করতে থাকেন, দেখবেন যে জৈব যৌগ আপনার কাছে খুব ইজি মনে হবে, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আর জৈব রসায়ন খুব জটিল জায়গা না, এটা আমি বারবারই বলছি। কিছু জটিলতা থাকবেই, কারণ পৃথিবীতে সব কিছু এত সহজেই ঘটে যাবে এমনটা নয়। জীবনে আসলে কোনো কিছু হইতে চাইলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর পড়াশোনায় আসলে স্যাক্রিফাইস কি ভাই, পড়াশোনা হচ্ছে খুব বসে থাকে, খুব সুন্দরভাবে আপনি একটা কাজ করছেন, এই তো, আর তো তেমন কিছু না। আপনি তো মারামারি বা কাটাকাটি বা আপনি তো ভার বহন করে কোনো জায়গায় কোনো কিছু নিয়ে যাচ্ছেন না, একটু কষ্ট করে। আর একটা জিনিস বলি যে আপনি যত সম্ভব মোবাইল থেকে দূরে থাকবেন, টিভি ল্যাপটপ যত ডিজিটাল ডিভাইসের সাথে সংযোগ কমানো যায় ততই ভালো। জাস্ট যতটুকু সময় লাগবে ততটুকুই ব্যয় করলেন। আপনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মার্কেটিং অ্যাপসগুলোতে আপনি কাজ করছেন, সোশ্যাল মিডিয়ার, এগুলো আসলে আপনার এই স্টুডেন্ট লাইফে না করাই ভালো। আপনার অর্থনৈতিক সমৃদ্ধি যদি ভালো থাকে, আপনি জাস্ট একটু পড়াশোনায় মনোযোগ দেন, এটা আরও বেটার পজিশনে যাবে। আপনার যদি খারাপ থাকে তা আপনি পড়াশোনায় মনোযোগ দেন, এটা বেটার পজিশনে যাবে। তো আমাদের সবসময় আমরা কি চাই, যে সম্মানের চাইতে এখন মানুষ অর্থ বেশি চায়। হ্যাঁ, অর্থনৈতিক কাঠামো ঠিক করতে গেলেও আপনাকে পড়াশোনা করতে হবে, এটা চরম বাস্তবতা। তার বেশি কিছু না বলি, ভিডিওর লেংথ বাড়ায় কোনো লাভ নাই। সে পর্যন্ত আমি আরেকটা জিনিস বলি যে আমরা
এখন শনি সোম বুধ শুক্রবার জৈব রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে কাজ করব। আর রবি মঙ্গল বৃহস্পতিবার যেটা ওইবারে আমরা হচ্ছে গণিত এবং হচ্ছে আইসিটি নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি মোটামুটিভাবে এই তিনটা জিনিস নিয়ে কাজ করছি। আমি ফিজিক্স নিয়ে কাজ করব আস্তে আস্তে। হ্যাঁ, আমার জায়গায় ফিজিক্স, আমার কাজ করতে হবে এটা নিয়ে। তবে কেমিস্ট্রিতে আমি জৈব রসায়নটাকে আগে ঠিকঠাক করি। হ্যাঁ, আমি সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি, যেমন জৈব রসায়ন, রাসায়নিক পরিবর্তন, মৌল পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। এই জিনিসগুলো অনেকেরই কাছে দুর্বোধ্য। ঠিক আছে, এই জিনিসগুলোকে যত ইজি করা যায় আমি সেটাই করার চেষ্টা করছি। আর একটা জিনিস বলি যে হোয়াইট বোর্ড আর স্মার্ট বোর্ডের মধ্যে পার্থক্য আপনাকে একটু বলি। স্মার্ট বোর্ডের ব্যাপারটা অন্যরকম, ওখানে হয়তো অনেক ভালো মতো ফিচার টিচারগুলো আপডেট করা যায়। কিন্তু একটা ইনফরমেশান আপনাকে দিয়ে রাখি যে চায়নাতে ওরা এখন পর্যন্ত স্মার্ট বোর্ড ইউজ করে না, কিন্তু আমরা সবচেয়ে বেশি স্মার্ট বোর্ড কোথা থেকে নিই? চায়না থেকে। চায়নাতে এখনও ওরা ডাস্ট ফ্রি যে চক বোর্ড সেটা আবিষ্কার করেছে। ঠিক আছে, হ্যাঁ, চক বোর্ডে লিখলে হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালার্জিক প্রবলেমগুলো হয়। তো চায়নার মানুষজন ওরা এতটা আধুনিক হয়ে কেন চক বোর্ড ব্যবহার করছে? এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। সেই কারণটাই হচ্ছে ডিজিটাল ডিভাইস আমাদের আসলে ক্ষতি বেশি করে। ঠিক আছে, তো আমাদের শিক্ষকতা যারা এখন করছেন, বিভিন্ন স্লাইড অ্যানিমেশন বিভিন্নভাবে করছেন, এটা আমাদের বোঝানোর জন্য অনেক বেটার, এটা সত্যি। কিন্তু উনি নিজে থেকেই একটা সময় মেধাহীন বা মেধাশূন্য হয়ে যাবেন। উনি ওই হোয়াইট বোর্ড ডে আসে আর ওই রকম ক্লাস নিতে পারবেন না। ওই স্মার্ট বোর্ডে উনি অভ্যস্ত হয়ে গেছেন, স্মার্ট বোর্ডের বাইরে উনি চিন্তা করতে পারবেন না। কিন্তু হোয়াইট বোর্ড থেকে আমি অনেক কিছুই করে দেখাতে পারবো। হ্যাঁ, তো ঠিক আছে, আর বেশি কিছু না বলি। আসসালামু আলাইকুম।